প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন একই সময় আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেওয়ার 3 সপ্তাহ পর বিএনপির ভোট নিয়ে আলোচনার দাবির মধ্যেই দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় বসতে চলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেল 3টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই মতবিনিময় সভা শুরু হবে। গতকাল ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা বললেও দ্রুত আলোচনার মাধ্যমে রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। তবে বিএনপির দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামী বলছে ভিন্ন কথা। ডক্টর ইউনূসকে চাহিদামতো সময় দিতে চায় জামাত। একই সাথে ইসলামী দলগুলোর সঙ্গে রাজনৈতিক ঐক্য গড়ে তুলতেও তৎপর দলটি। এদিকে বাংলাদেশে জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির জোট অনেক আগেই অকার্যকর হয়ে গেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমন একটি বাস্তবতায় আজ আমাদের আলোচনার বিষয় সংস্কারের রূপরেখা। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর এ কে এম মতিনুর রহমান এবং অল্প কিছু সময়ের মধ্যে আমাদের সঙ্গে আরও একজন সম্মানিত আলোচক স্টুডিওতে উপস্থিত হবেন। তিনি উপস্থিত হলেও তার সাথে আপনাদের পরিচয় করে দিব। দর্শক, আলোচনায় যাওয়ার আগে এটি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আসলে আপনিও স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন করে আজকের যে আলোচ্য বিষয় সেই আলোচ্য বিষয়ের উপরে সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন। আপনার মতামত থাকলে সেটিও আমাদেরকে জানাতে পারেন। যাচ্ছি মূল আলোচনায়। অধ্যাপক মতিনুর রহমান স্যার, এভাবেই প্রশ্নটি রাখতে চাই বা আলোচনাটি শুরু করতে চাই যে আগামীকালকে সম্মানিত প্রধান উপদেষ্টার সাথে যে রাজনৈতিক দলগুলোর বৈঠক, সেই বৈঠকে কি আলোচনা হতে পারে? রাজনৈতিক দলগুলোর যে মতামত বা বিশ্লেষণ থেকেও আমরা কিছুটা অনুমান করতে পারছি, কিন্তু একজন রাজনীতি সচেতন ব্যক্তি হিসাবে, একজন সম্মানিত শিক্ষক হিসাবে আগামীকালকের সবাই কোন বিষয়গুলো মূল আলোচ্য বিষয় হওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ তৌহিদ আপনাকে, এবং সেই সাথে ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা এবং আরটিভির কলাকুশলী সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। এটি আগামীকাল যে রাজনৈতিক দলগুলোর সাথে যে সংলাপ, সেই সংলাপটিকে আমি ব্যক্তিগতভাবে ইতিবাচক মনে করছি। কেন ইতিবাচক মনে করছি সেটির পেছনে 2-3টে কারণ আমি একটু উল্লেখ করব। প্রথমত দেখুন, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটি একটা বিশেষ মুহূর্তে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়েছেন। তো এখানে উল্লেখযোগ্য দিক হচ্ছে যে দীর্ঘ 17 বছর একটি রাজনৈতিক অব্যবস্থাপনা এবং দমন পীড়নের মধ্য দিয়ে একটি দল রাষ্ট্র ক্ষমতায় ছিল। ফলশ্রুতিতে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন যাবৎ যেহেতু এই যে তাদের যে জনপ্রতিনিধি নির্বাচন, এই নির্বাচনে যেহেতু তারা অংশগ্রহণ করে নাই বা করতে পারে নাই, মানে কখনো কখনো করতে পারে না, কখনো করে নাই, এরকম একটি বাস্তবতায় যদি আপনি বাংলাদেশের জনগণকে যদি সকল ক্ষমতার উৎস আপনি ধরে নেন, যদি বাংলাদেশের মানুষকে যদি আপনি রাষ্ট্রের মালিক ধরে নেন, তাহলে সেই রাষ্ট্রের মালিক যারা, তাদের একটি সুচিন্তিত মতামত এবং তাদের প্রত্যক্ষ সমর্থনের মধ্য দিয়েই রাষ্ট্র ব্যবস্থাপনায় এবং রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার কিন্তু একটা মাত্র পথ। মানে এই জায়গাতে স্যার একটু আলোচনাটি যোগ করি যে কোনো রাজনৈতিক দল বলছেন যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন, কেউ বলছে যত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন, কেউ আর বলছে যে সংস্কারগুলো হওয়া প্রয়োজন সেই সংস্কারগুলো শেষ হওয়ার পরে নির্বাচন। আচ্ছা, এখানে কোনো রাজনৈতিক দল হয়তো তার জায়গা থেকে তাদের মতামত প্রদান করে থাকেন, যে কেউ হয়তো বলছেন যে এই মুহূর্তে নয়, কেউ বলছেন যে একটা রোড ম্যাপ। আমি মনে করি যে সেটি খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি না। আমি মনে করি না, এই কারণে এই যে যার যার সুবিধাজনক অবস্থা হতে সে কথা বলছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে একজন সাধারণ মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যত দ্রুত সম্ভব অবশ্যই নির্বাচনে একটা রোড ম্যাপ অন্তর্বর্তীকালীন সরকারের এটি আসলে তাদেরকে জনসমক্ষে এবং জনগণের কাছে এটি দেওয়া উচিত। কী কারণে? কারণ একটি স্বস্তির জায়গা আসবে আগামীকাল যে সংলাপটি, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এক্স্যাক্টলি। এবং সেখানে আমি মনে করি যে এই ডায়লগটা যদি হয়, ডায়লগে পজিটিভ যদি উত্তরটা আসে যে নির্বাচনে একটা রোড ম্যাপ, তাহলে জনগণের মধ্যে এক ধরনের স্বস্তি কিন্তু আসবে, তারা নির্বাচনমুখী হবে, যেটি দীর্ঘদিনে এই চর্চা কিন্তু ছিল না। জনগণের ভিতরে এক ধরনের আস্থা আসবে যে আমরা ভোটের মাধ্যমে আমাদের প্রতিনিধি নির্বাচন করব। এবং আগামীকালকের যে ডায়লগ, আমি মনে করি যে এই মর্মেই
বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এটি একটা পজিটিভভাবে আলোচনায় আসবে। আরেকটা জিনিস এখানে উল্লেখযোগ্য এর সাথে আমি বলতে চাই, সেটি হচ্ছে এরকম যে দেখুন আমরা বিভিন্ন সময় এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যার প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন তারা সব জায়গায় তারা অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ এবং বলা যায় যে আপনার যোগ্য সঙ্গত কারণে, কিন্তু পাশাপাশি তাদের রাজনৈতিক সমর্থন রয়েছে, কিন্তু জনগণের যে জায়গা মানে অর্থাৎ কাঠামোগত যে শক্তি এটা কিন্তু তাদের নাই, যেটা রাজনৈতিক দলের ভেতরে রয়েছে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই জিনিসটি আপনার দিন শেষে রাজনীতিবিদরাই আসলে রাষ্ট্র পরিচালনা করে থাকেন। আরেকটু কথা আপনি এখানে বলেছেন যেটা গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এরকম যে রাজনৈতিক এই যে রাষ্ট্র কাঠামোর যে সংস্কার, গতকালকে আমরা একটা অনুষ্ঠানে বলেছিলাম, আমার ব্যক্তিগত ধারণা যে সমস্ত জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের বিষয়ে যেগুলো উদ্যোগ নিয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ আমি মনে করি যেগুলো মৌলিক বিষয়, মৌলিক বলতে যেখানে জনগণের প্রতিনিধিত্ব যারা করবেন তাদের জন্য অনেক ক্ষেত্রে অনেক বিষয় প্রযোজ্য হবে, কিন্তু আপনি সব জায়গায় যদি আপনি এই জায়গাতে সংস্কারের মানে জায়গায় তারা যাওয়ার চেষ্টা করে, আমার মনে হয় যে সেটি সামাল দেওয়া খুব মুশকিল হবে। গতকালকে সিজিএস একটা দিয়েছিল, মানে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ, তারা বলেছেন যে সংবিধানটাকে মানে রিরাইট করার ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় কাজ, যে কাজগুলো আপনি বর্তমান এখানে আমি জানি না আমার সাথে একজন আইনজ্ঞ আছেন, ওনার সামনে এটা বলা কতটা সঙ্গত হবে। তারপর আমি একটু বলি, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছে এটা কিন্তু আমাদের বিদ্যমান সংবিধান অনুযায়ী করেছেন। এখন আপনি যদি এটি রিরাইট করেন তাহলে কিন্তু তাদের যে শপথ, এই শপথটা কিন্তু অটোমেটিক্যালি ভঙ্গ হয়ে যায়। তো সঙ্গত কারণে আপনি রিরাইট করে তখন আমি মনে করি যে রাষ্ট্র নিয়ে বাংলাদেশ এই রাষ্ট্র এখনও ষড়যন্ত্র যে টোটালি মানে হয়েছে বিষয়টা এরকম মনে করি না। সেই ক্ষেত্রে আমার মূল দাগে যে কথা সেটি হচ্ছে রাজনীতিবিদদের সাথে রাজনৈতিক ডায়লগে আসবেন, সেটি কে চাচ্ছেন, কতটুকু সময় চাচ্ছেন, কে কত দ্রুত চাচ্ছেন, একটা ঐক্যমতে তারা আসবেন, এবং সেটি আমার মনে হয় যে পজিটিভ। ডক্টর মতিউর রহমান, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন সাবেক সম্মানিত সংসদ সদস্য, রাজনৈতিক বিশ্লেষক গোলাম মোল্লা রনি। গোলাম মোল্লা রনি, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যেমনটি শুনছিলেন আমাদের অধ্যাপক ডক্টর মতিউর রহমান স্যার বলছিলেন যে আগামীকালকে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর যে সভা, সেই সভাটি নিয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নানা ধরনের মন্তব্য বা কথা আমরা শুনছি। বিএনপি বলছে যে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন, অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলামের যে বক্তব্য যে আসলে সংস্কারের জন্য যে সময়টুকু দেওয়া দরকার বর্তমান সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে, সেই সংস্কারের পরে একটি গ্রহণযোগ্য নির্বাচন। এই যে মন্তব্য আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করবে কিনা? অফিস আদালতগুলো বা নগরগুলো, নগর মহানগরগুলো, এখানে জামাতের সংগঠন এবং নেতাকর্মীরা তুলনামূলকভাবে ভালো অবস্থানে আছে, এবং জামাত সেই গত 15 বছর যাবৎ আওয়ামী লীগ যে দমন পীড়ন করেছে, দমন পীড়নের সবচেয়ে বেশি স্টিম রোল চলেছে জামাতের উপর। ফলে এই সময়টাতে তারা যেটা ব্রিদিং স্পেস পেয়েছে, তারা মনে করছে এটাই ভালো, এটা আরও কিছুদিন চলুক, এবং এটা তাদের একটা সরল যাকে বলে এর বাইরে কোনো রাজনীতি নেই, কিছু নেই। অর্থাৎ এতদিন তারা লুকিয়েছিলেন, পালিয়েছিলেন, মামলা মোকদ্দমা এবং সরাসরি যে জুলুম অত্যাচার চলেছে, তো সেই দিক থেকে তারা এই যে একটা ব্রিদিং স্পেস পেয়েছে, এটাকে তারা যদি 6 মাসের জায়গায় 1 বছর হয়, 1 বছরের জায়গায় 5 বছরও হয়, তবুও জামাত অখুশি নয়, জামাত বরং এতে খুশি। এটা হলো বাস্তবতা। অন্যদিকে বিএনপির যে সমস্যা, সেই সমস্যাটা হলো যে সারা বাংলাদেশে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের কন্টেম্পোরারি যে সংগঠনটা, সেই সংগঠনটা বিএনপির আছে, এবং বিএনপিও গত সেই 2014 থেকে এ পর্যন্ত গত লাস্ট 10 বছরে, এর আগে সংগঠন করতে পারতো বা এলাকায় যাতায়াত ছিল। বিএনপির যারা এমপি প্রার্থী, যারা মূলত নিয়ন্ত্রণ করেন, তারা কিন্তু এলাকায় যেতে পারছেন না সেই 2014 সন থেকে। ফলে সব জায়গাতেই সাংগঠনিকভাবে 2, 3, 4, 5টা গ্রুপ আছে। এখন এই যে একটা পরিবর্তিত পরিস্থিতিতে এই বিএনপির কোথাও 2টো গ্রুপ, কোথাও 3টে গ্রুপ, কোথাও 5টা গ্রুপ, এই 5টা গ্রুপের সঙ্গে এবং অনেক নতুন প্রজন্মের ছেলেরা চলে এসেছে যাদের বয়স ঠিক 15 থেকে 25 বছরের মধ্যে। তো যে সকল সংসদ সদস্য প্রার্থীরা 2014 সনে নেতৃত্ব দিতেন, তারা এদের অনেককে চেনেন না, নাও দে আর দ্য লিডার এলাকাতে। এখন এই যে
গত 10 বছর যাবৎ এই সম্প্রদায়ের উপর যে জুলুম নির্যাতন চলছে, তারা এই সময়টিতে তাদেরকে নিয়ন্ত্রণ করার মতো যে দলীয় শৃঙ্খলা বা নেতৃত্ব, এটা বিএনপি পারছে না। তো বিএনপি বা যে কোনো রাজনৈতিক দলেরই আসলে রাষ্ট্র ক্ষমতা, থানা, পুলিশ, প্রশাসন মানে যতটা না পারাটা সমাধান কি? না পারাটা সমাধান মানে কি নির্বাচন কিনা? হ্যাঁ, না পারার সমাধান হলো ইমিডিয়েটলি রাজনৈতিক ক্ষমতা পেতে হবে। কিন্তু এখানে একটু যোগ করি, পরপর প্রশ্ন করছি, ক্ষমা করবেন। সেটি হচ্ছে রনি ভাই, যে আমাদের যে নির্বাচন কমিশন সহ যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেগুলো মানুষের অধিকার কিংবা নির্বাচনের সাথে জড়িত, সেই প্রতিষ্ঠানগুলোর যে 15 বছর ধরে যে ভঙ্গুর অবস্থা দাঁড়িয়েছে, তাতে তো একটা কাঙ্ক্ষিত সংস্কারের পরেই নির্বাচনটা দেওয়া, সেই জায়গাটি তো জনমানুষের প্রত্যাশা, নাকি আপনি ভিন্ন ভাবছেন? ভিন্ন না, মানে জনগণ যেটা প্রত্যাশা করে, জনগণের বেশিরভাগ হলো আম জনতা, সাধারণ জনতা, সরল সোজা চোখে যা দেখে। জি। ফলে আপনি জনমতের উপর ভিত্তি করে কখনো নেতা চলে না। ধরুন আপনি ইউ আর ইউনিভার্সিটি টিচার, এখন আপনি যে বিষয়গুলো জানেন বা বুঝেন, আপনি সবাই শিক্ষক হিসেবে দেবেন, কিন্তু আপনি ছাত্রদের কথা মতো চললে তো আপনার শিক্ষকতা হবে না। এখন বাংলাদেশের যে বাস্তব অবস্থা, সেই বাস্তব অবস্থা হলো যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আছেন, তার জায়গাতে একসময় শেখ হাসিনা ছিলেন, তার আগে যারাই ছিলেন, ওই চেয়ারে যিনি বসেন একজন ব্যক্তি, তার ডিজায়ার এবং তার ইচ্ছার উপর সারা বাংলাদেশ প্রশাসন চলতে থাকে। এখন যিনি প্রধান ব্যক্তি, তিনি যদি চান নির্বাচন ফেয়ার হবে, শুধু এইটুকুই চান, তাহলে এই হাবিবুল আওয়াল, কাজী হাবিবুল আওয়াল, তাকে দিয়েই একটা বেস্ট নির্বাচন করানো সম্ভব। যে ওসি, এখন দেখুন তারাই তো আছে পুলিশ, যে ওসি বিএনপির লোকদেরকে ডাইরেক্ট গুলি করে দিয়েছে, এখন সে ওসি নিজের বিরুদ্ধে মামলা নিতে বাধ্য হচ্ছে থানাতে। একই ব্যক্তি, সময়ের কারণে আমরা তার মানে সে পরিবর্তন দেখছি। শুধু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা নিচ্ছে তাই নয়, অনেক ওসি তার নিজের বিরুদ্ধে মামলা নিতে বাধ্য হচ্ছে এবং অনেক ওসি থানা থেকে পালিয়ে যাচ্ছে। তাহলে পুরো বিষয়টাই নির্ভর করে যে পলিটিক্যাল বাতাসটা কোন দিকে প্রবাহিত হচ্ছে। এখন যেভাবে হোক নির্বাচন হলে সেটা নিরপেক্ষ হবে, আওয়ামী লীগ আসলেও নিরপেক্ষ হবে, না আসলেও নিরপেক্ষ হবে, এবং সবাই জানে যে এখানে বিএনপি ক্ষমতায় চলে আসবে। এখন বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে তো বিএনপি কেন দেরি করবে? এই গেল একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে এখন যেভাবে সারা বাংলাদেশে যে সকল বদনামগুলো হচ্ছে, চাঁদাবাজি, অনিয়ম, খুন খারাপই তো হয়নি, বাট বাকি যে জিনিসগুলো হচ্ছে, এগুলো যেই করুক না কেন, কিন্তু দায় দায়িত্বটা আসলে বিএনপির উপর আসছে। কিন্তু বিএনপি এটাকে সামাল দেওয়ার জন্য, যেমন অনেক সময় যদি তারা যদি ক্ষমতায় থাকে, ওসি সাহেবকে বলবে, টিওনো সাহেব বলবে, ডিসি সাহেবকে বলবে। এখন নোবডি ইজ ফাংশনিং। সত্যিকার আপনি গিয়ে ঢাকার কোনো একটা থানাতে গিয়ে আপনি এখন নিরাপদে আসছেন, গিয়ে দেখেন আপনি একটা জিডি এন্ট্রি করাতে পারবেন, যার বিরুদ্ধে ইচ্ছা মামলা দেওয়াতে পারবেন, কিন্তু একজন পুলিশকে অ্যারেস্ট করার জন্য আপনি মুভ করাতে পারবেন না। শুধু ডকুমেন্টারি কাজগুলো এখন থানা করছে, এবং তাও সেখানে বর্তমান সরকার তো বলছে যে পরিস্থিতির ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ অন্যান্য পরিস্থিতি। এটা তারা যেটা বলছেন সেটা হলো আমার কাছে মনে হচ্ছে না যেটা বাস্তবসম্মত কথা। এর কারণ হলো যে আমি ওনার আলোচনা শুনছিলাম যে তাদের অনেক যোগ্যতা আছে, কিন্তু সব যোগ্যতা থাকলে সব জিনিস বোঝা যায় না। এখন দেশের যে পলিটিক্যাল ক্রাইসিসটা রয়েছে, মানুষের ডিজায়ার রয়েছে, কতগুলো সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো সত্যিকার অর্থে এখন যারা আছেন তারা যদি বুঝেনও, তাদের আসলে করার কোনো ক্ষমতা নেই। এর কারণ হলো আলটিমেটলি চেইন অফ কমান্ডে, যেমন ধরুন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি একটা কথা বলবেন তার থানাকে, তার এসপিকে, তার ডিআইজিকে, এখন তো সেখানে কোনো কেউ বসছে না, নোবডি ইজ ফাংশনিং। তাহলে আপনি আইন শৃঙ্খলা, এই যে আমি আসার সময় দেখলাম একটা ভিডিও দেখলাম যে একটা পরিবারের সেই 69টা গরু, সাতক্ষীরার 69টা গরু দিনে দুপুরে নিয়ে গেছে, এবং এই ঘটনার সাথে আওয়ামী লীগের সঙ্গে জড়িত, পিছনে বিএনপির কিছু লোক এখানে পিন দিয়েছে। এখন পরিস্থিতি এমন অবস্থা হয়েছে, গরু যারা চুরি করেছে, চুরি তো করেছেই, এবং সেই লোক এলাকায় থাকতে পারছে না, তাকে ঢাকার একটা ক্যান্টনমেন্টে এসে আর্মির কাছে সাহায্য নিতে হচ্ছে। আর আর্মি কিছু করতে পারছে না, এর কারণে আর্মি তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই। আপনি তো আর্মি শুধু দেখতেছে, এখন আপনি সব মানুষ আর্মির কাছে গিয়ে অভিযোগ দিচ্ছে, আর্মি শুধু মুভমেন্ট করছে, কিন্তু অ্যাকশনে যেতে পারছেন, তার কোনো যাকে বলে মিলিটারি পাওয়ার, মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই। আর অন্যদিকে পুলিশের যে সমস্যা, পুলিশ হলো যে তার ভিতরে যে ট্রমাগুলো কাজ করছে, এবং এই শেখ হাসিনার রেজিমের শেষ জমানাতে যেভাবে গুলাগুলি হয়েছে, যেভাবে মানুষ মেরেছে, তো যারা যারা এই ঘটনার সাথে জড়িত, টপ টু লো প্রত্যেকটা মানুষের মধ্যে, মানে তাদের অতীত কর্মকাণ্ডের কারণে তারা একটা অস্তিত্ব সংকট বা সম্মানের সংকটে, সম্মান না, তাদের মনের মধ্যে একটা এমন ট্রমা, ভয় ঢুকে গেছে। এখান থেকে তাদেরকে গিয়ার আপ করে, মোটিভেশন করে, অ্যাটলিস্ট
1.5 থেকে 2 বছর সময় লাগবে, তাও আন্ডার এ পলিটিক্যাল গভর্নমেন্ট। যেমন পুলিশের মধ্যে যে সকল বিএনপি মাইন্ডেড, জামাত মাইন্ডেড লোক আছে, বিএনপি জামাত যদি ক্ষমতা আসে ওরা আলটিমেটলি গেয়ার আপ হয়ে যাবে। কিন্তু ডক্টর ইউনূস যদি আরও 6 বছরের ক্ষমতায় থাকে, পুলিশের পক্ষে আপনি পুলিশ মুভ করাতে হবে না, তাকে নতুন পুলিশ রিক্রুট করতে হবে। জি, কুলমুল্লাহ রনি ভাই, আরও আলোচনা শুনবো, অসংখ্য ধন্যবাদ। তবে ডক্টর মতিউর রহমান স্যার, আপনার কাছে আসছে এইভাবে যে আমরা আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা জোর দেখেছি, 4 দলীয় ঐক্যজোটের কথা নিশ্চয়ই আপনার মনে আছে, এবং বিগত সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে 4 দলীয় ঐক্যজোট যুগপৎ আন্দোলন করেছে, যে যার মতো করে আন্দোলন কর্মসূচি সেগুলো দিয়েছে। কিন্তু সেই জোট যে অনেক আগে অকার্যকর হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সম্মানিত মহাসচিব। এই যে জোটে থাকা, অকার্যকর হওয়া, কখনো কার্যকর হওয়া, এই বাস্তবতাগুলো যে সময়ের মধ্যে আমরা আছি, এই সময়ে কতটা প্রভাব বিস্তার করবে রাজনৈতিক অঙ্গনে? আচ্ছা, আমার মনে হয় যে ধন্যবাদ তৌহিদ আপনাকে আবারও। আমি এখানে মনে হয় একটা জিনিস আমার জায়গা থেকে যতটুকু আমি বুঝি সেটা একটু বলিনি। সেটা হচ্ছে বিএনপি এবং জামাত দুটি কিন্তু ভিন্ন ভিন্ন রাজনৈতিক সত্তা, দুটি দলের সুনির্দিষ্ট একটা আদর্শ রয়েছে। এই বিএনপি এবং জামাত, এই দুটি রাজনৈতিক দল, তারা মূলত বিগত দিনে কখনো জোটবদ্ধ হচ্ছে, সেটা হচ্ছে রাজনৈতিক একটি জোট, আন্দোলনের একটা জোট, নির্বাচনে অনেক সম্ভাবিতনের জোট। কিন্তু আদর্শিকভাবে দুটো কিন্তু একটা মততে নাই, দুটার ভিন্ন ভিন্ন আদর্শ রয়েছে। সুতরাং এই জায়গাতে আমার মনে হয় যে আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার, আমি যতটুকু বুঝতে পেরেছি। আরেকটা জিনিস যেটা রনি ভাই যেটা কথাটা বলেছেন, সেটি হচ্ছে আমি ওই জায়গাতে একটু আমার জায়গা একটু মানে আমি সংযোজন করতে চাই এইভাবে। সেটি হচ্ছে যে বিএনপি ধরেন যে তৃণমূল পর্যায়ে বড় একটা রাজনৈতিক দলে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব এটা থাকতে পারে, বাট সেটি একটা ভিন্ন আলোচনা। মূল কথাটা হচ্ছে বিএনপি যৌক্তিক, যেটা আমি মহাসচিব যে বক্তব্য শুনলাম, যৌক্তিক ওনারা সময় দিতে চান, যৌক্তিক সময়। জি, এবং যৌক্তিক সময় এটি যদি আমি ধরি যে তার মানে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা সহযোগিতা করতে চান এবং তারা সমর্থন দিতে চান, দিচ্ছেনও, এবং সেক্ষেত্রে তারা একটা সুস্পষ্ট রোডম্যাপ চান। এখন আরেকটা জিনিস আসছে, সেটি হচ্ছে যে এই যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির কথা, সেখানে যেটা রনি হিসেবে বলেছেন যে আওয়ামী লীগের কিছু কিছু জায়গা আছে, বিএনপিরও কথা আসছে এই কথাটি। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে, আমি বিএনপির নীতি নির্ধারক কেউ নেই, বিএনপির কোনো রাজনৈতিক সংগঠনের কোনো সদস্য নেই, আমি একজন মানুষ হিসেবে, নাগরিক হিসেবে, একজন শিক্ষক হিসেবে বলতে চাই। আমি একটা বক্তব্য শুনেছি বিএনপির প্রধান নেত্রী বেগম খালেদা জিয়ার এবং অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাদের বক্তব্য স্পষ্ট যে যদি বিএনপির নামে কেউ এই জাতীয় কার্যক্রম করে তাহলে তাকে সাংগঠনিক ব্যবস্থা, এবং যেটা ইতিমধ্যে আমরা কিছু জিনিস দেখেছি যে সুস্পষ্ট অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং সুস্পষ্ট অভিযোগ যদি থাকে এবং তাকে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়, তার মানে এটি কিন্তু কঠোর একটা অবস্থানে রয়েছে। এখানে এই কথাটা আমি বলতে চাচ্ছি এই কারণে, দীর্ঘ 16 বছর 17 বছর যাবৎ তারা যে নির্যাতনের শিকার হয়েছেন, যেটা রনি ভাই বলেছেন যে জামাত ইসলামের শিকার হয়েছেন, সাধারণ জনগণ হয়েছেন, অপরাপর আওয়ামী লীগের সাথে যুক্ত নয় এরকম প্রত্যেকটি মানুষই যারা রাজনীতির সাথে যুক্ত তারা শিকার হয়েছেন। আপনি দেখবেন যে গুম খুন যতগুলো হয়েছে এর বেশিরভাগই বিএনপির সাথে যুক্ত যারা তারা হয়েছেন। আরেকটি হচ্ছে তাদের প্রায় 60 লক্ষ মামলা, এবং এখানে প্রায় 1.5 লক্ষ মানুষ কিন্তু বিভিন্নভাবে আপনার জেলে গেছে এবং তারা গুম হয়েছে, তারা খুন হয়েছে। এই ঘটনাগুলো কিন্তু তারাও নির্যাতনের শিকার 17টা বছর। তো সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে তাদের ভিতরে যে অসন্তুষ্টি বা এক ধরনের আপনার ক্ষোভ, এটি যে নাই তা কিন্তু নয়। কিন্তু আমি মনে করি আপনি দেখবেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যখন নিজে ঘোষণা দেন যে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এক রাতে 1 লক্ষ লোক মারা যাবে, রাইট, এই কথা কিন্তু উনি বলেছেন অন রেকর্ড। কিন্তু এই 5 তারিখের পরে এরকম কি ঘটনা ঘটেছে? ঘটে নাই। বিচ্ছিন্ন কিছু জায়গায় ঘটনা ঘটেছে, এটা এরকম হয় না। তার মানে এটি কিন্তু কঠোরভাবে তারা নিয়ন্ত্রণ করেছে। আমি রাজনৈতিক দল, সকল রাজনৈতিক দল, বিশেষ করে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই যে এই জায়গাগুলোতে নিয়ন্ত্রণ করেছে। এই জায়গাতে আমার প্রশ্নটি হলো যে জায়গাটা আলোচনাটা রাখতে চাই, সেটা রাজনৈতিক দলগুলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে সংস্কারের প্রশ্নে, যৌক্তিক নির্বাচনের প্রশ্নে, কিন্তু সেই সহযোগিতা তো রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে একটা সিদ্ধান্ত আসতে করতে হবে। যার যার মতো করতে যদি সহযোগিতা করে তখন সেই সহযোগিতা কতটা কাজে লাগবে? এই লক্ষ্যেই তো আগামীকাল একটা মানে সংলাপের নিশ্চয়ই আয়োজনে, আমি আগেই প্রথমেই বলেছি এটা একটা পজিটিভ দিক। আর একটা জিনিস দেখেন যেটা রনি ভাই বলেছেন, সার্বিক নিরাপত্তা, এটা ঠিক যে পুলিশ কিন্তু এই মুহূর্তে খুব সিরিয়াসলি অ্যাকশন নিচ্ছে না, কারণ তাদের ভিতরে তাদের যে ইমেজ, এটা একটা একেবারে বলা যায় যে শূন্যের কোঠায়। আমি মনে করি যে 2-1 জন একটা কোঠারিভুক্তি পুলিশ যারা এই ক্রাইমের সাথে জড়িত,
কিন্তু সামগ্রিকভাবে পুলিশ বাহিনী কিন্তু এর সাথে অনেক লোক আছে যারা পুলিশ বাহিনীর সদস্য যারা কিন্তু এর সাথে জড়িত নন। এটা একটা জিনিস। আরেকটা জিনিস, এটি স্বাভাবিকভাবে আমি মনে করতে পারি যে আমি যখন দেখব যে একটা নির্বাচন, বারবার কিন্তু এই কথাটা বলা হচ্ছে যে যেটা রনি ভাই বলেন 6 মাস, 1 বছর, 5 বছর। এখন প্রশ্ন হচ্ছে কি, আপনি যত এই জিনিসটি যেটা রোডম্যাপ বলা হচ্ছে লিঙ্গারিং যখন করবেন, তখন কিন্তু অনেক ধরনের শঙ্কা মানুষের মধ্যে তৈরি হবে এবং রাজনৈতিক দলের ভিতরে তৈরি হবে। সেটি আমার মনে হয় যে সংকটের দিকেও নিয়ে যেতে পারে। কারণ একটা কথা এখানে স্বীকার করতেই হবে যে জনগণের সরাসরি জনগণের আপনি মতামতটা যাচাই করবেন কীভাবে, যে জনগণ যে আমাকে সমর্থন দিচ্ছে বা আপনাকে সমর্থন দিচ্ছে, এটা যাচাই করার একটা মাত্র পথ হচ্ছে নির্বাচন। সুতরাং সেই নির্বাচন যদি জনগণ অ্যাকসেপ্ট করে, নির্বাচন যদি জনগণ এটাকে সাদরে গ্রহণ করে, তো সুতরাং সেখানে তো সমস্যা। কিন্তু বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার অন্যতম কারণ হলো তো সংস্কার। না, এখন ব্যাপার হচ্ছে সংস্কার। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি সংস্কার হওয়া উচিত। কোন জায়গায় সংস্কার হওয়া উচিত? অর্থাৎ নির্বাচন ব্যবস্থা এবং রাষ্ট্রীয় যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং নির্বাচন মেকানিজমের সাথে যে ব্যবস্থাপনা জড়িত, সুতরাং এখনো পর্যন্ত আমি মনে করি যে সেই জায়গাগুলো যে পুরোপুরি সংস্কার হয়েছে তা কিন্তু নয়। আরেকটি জিনিস আপনি দেখবেন যে কয়েকটি জায়গাতে সংস্কার, যেমন শিক্ষা ব্যবস্থায় সংস্কার, আপনি সংস্কার তো অবশ্যই করতে হবে, কিন্তু মৌলিক যে কাঠামো, আপনি যদি রাষ্ট্রের মৌলিক জায়গাতে পরিবর্তন করতে চান, সংস্কার করতে চান, সেটি আমার মনে হয় যে এটা বড় একটা ক্যানভাসে চলে যাবে এবং সেটি মনে হয় এই মুহূর্তে সম্ভব। আমি ব্যক্তিগতভাবে সন্দিহান। আমি ওনার প্রথম পার্টের কথা আমি সংযোজন করি। প্রথমত হলো যে এ যাবৎকালে যে ধারাবাহিকভাবে যা কিছু হয়েছে, জি, না সংবিধান অনুসরণ করা হয়েছে, না সংবিধানকে মানে সংবিধানের বাইরে গিয়ে কিছু করা হয়েছে, এটা হজবরল। 2 নম্বর হলো রাজনীতি খুবই জটিল এবং কঠিন একটি বিষয়। এই সরকার যা কিছু করছে এটি আলটিমেটলি পরবর্তী যে রাজনৈতিক সরকার, সেই রাজনৈতিক সরকার দ্বারা তাদের এটা গ্রহণ করাতে হবে, ম্যান্ডেট হবে। এখন তারা অধ্যাদেশ দিক বা যা কিছু করুক না কেন, সেটা পরবর্তী পার্লামেন্টে তাদেরকে সেটা গ্রহণ করাতে হবে। এবং সেই সম্পর্কটি যদি রাজনৈতিক দলের সাথে এই সময়টাতে এই সরকার না করে, তাহলে এই সরকারের যে বিদায়টা এটা সুখের হবে না। এটা তাদের জন্য একটা মানে যাকে বলা হয় ঝামেলার বিষয় হয়ে যাবে। 1 2 নম্বর হলো যে আমরা কি করি দেখেন, শরীরের কতগুলো বিষয় আছে। আমরা প্রিলিমিনারি একটা মেডিসিনে যাই যখন আমাদের রোগগ্রস্ত হই, কখনো কখনো আমাদের থেরাপিতে হয়ে যায়, কখনো মেডিসিন, কিন্তু কখনো কখনো জটিল হলে আমাদের অপারেশনে যেতে হয়। এখন এই যে আন্দোলন হয়েছে, তারপরে যেভাবে গণ অভ্যুত্থান হয়েছে, যে যা আমরা পেয়েছি এবং যা আমরা ঘটেছি, 5 তারিখ পর্যন্ত কারোরই মস্তিষ্কে এই ধরনের কোনো চিন্তা ছিল না। 5ই আগস্ট মাসের 5 তারিখে আমরা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারিনি দুপুর 2টার সময় 15 বছরের সেই শাসনভার ছেড়ে সেই এত বড় মানে যার গর্ব অহংকারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রকম্পিত হতো, বাঘে মশে এক হাতে ঘাটে পানি খেত, 5 তারিখ দুপুর 12টা পর্যন্ত আমরা কেউ কল্পনা করতে পারিনি সে প্লেনে করে পালিয়ে যাবে। 1 5 তারিখ সন্ধ্যা পর্যন্ত আমরা কেউ কল্পনা করতে পারিনি যে ডক্টর ইউনূস ইজ কামিং অ্যাজ এ প্রধান উপদেষ্টা। কেউ কল্পনা, উনি নিজেও কল্পনা করতে পারেননি। যারা উপদেষ্টা মণ্ডলীতে হয়েছেন তারা যেই দিন হয়েছেন তার একদিন আগেও তারা কল্পনা করতে পারেননি এই 17 জন লোক তারা হবেন, তারা উপদেষ্টা হবেন, মন্ত্রীর পদমর্যাদায় তারা বসবেন। যে মানুষগুলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে এই গত 3 সপ্তাহে যারা বসেছেন, সচিব, আইজি থেকে, তারা ওই পদে বসার 2 দিন আগে, একদিন আগেও কল্পনা করতে পারেনি ওই গুরুত্বপূর্ণ পদগুলোতে তারা বসবেন। আশাই ছেড়ে দিয়েছিলেন। আর যারা ওখান থেকে চলে গেছেন তারাও কিন্তু কল্পনা করতে পারেননি যে তারা চলে যাবেন। ফলে এই যে একটা মহাশূন্যতা তৈরি হয়েছে, শূন্যতা তৈরি হলে কি হয়, আপনি তো সায়েন্সের যে একটা আছে, মহাবিশ্বটা ধরে রাখে একটা আকর্ষণ, মাধ্যাকর্ষণ শক্তি, মহাকর্ষণ শক্তি, এই দুটো শক্তির একটা সমন্বয়। এখন প্রশাসনে, রাষ্ট্র ব্যবস্থায় এরকম একটা মহাকর্ষণ শক্তি আছে, মাধ্যাকর্ষণ শক্তি আছে। এই শক্তিটা চলে গেছে এবং যেখানে মাধ্যাকর্ষণ এবং মহাকর্ষণ শক্তি না থাকে, চাঁদে গেলে যে হয়, আপনি ওজন হারিয়ে ফেলেন, আপনি উঠতে থাকেন, লাফিয়ে 50-60 ফিট উপরে উঠে যেতে পারেন। তদ্রুপ এখন এবং আপনার শব্দ, আপনি সাউন্ড করতেছেন, বাতাস নাই, শব্দ না। এখন এখানে হয় কি, এত শূন্যতা হয়েছে এবং এত ডিসপ্লেস হয়েছে। আপনি চিন্তা করেন এই মুহূর্তে আওয়ামী লীগের অন্তত পক্ষে 10 লাখ লোক মানে তাদের নিজ নিজ এলাকা ছেড়ে অন্য এলাকাতে পালিয়ে গেছে। ফলে 10 লাখ পরিবারের
নতুন একটা অবস্থা তৈরি হয়েছে। 10 লাখ লোক যারা চলে গেছে, তারা যেখানে গেছে সেখানে নতুন একটা, যেখানে পালিয়ে আছে সেখানে একটা নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে। এদের ব্যবসা বাণিজ্য, শিল্প কলকারখানা, আপনি চিন্তা করেন আওয়ামী লীগের যারা লোকজন আছে, অলমোস্ট 65% অফ আওয়ার টোটাল জিডিপি এই গত 15 বছর যাবত তারা আওয়ামী লীগ ডমিনেট করছে, ব্যাংক থেকে শুরু করে সব জায়গাতে। এবং এই গত 15 দিনে এই 65% জিডিপির মধ্যে যারা একদম ব্রড, মানে সালমান এফ রহমান সাহেবের মতো মানুষ, বড় বড় যারা শীর্ষ লিগ, তারা অন্তত পক্ষে 35% জিডিপি নিয়ন্ত্রণ করে এই কয়টা কোম্পানি, এবং এগুলো পুরো কলাপস করেছে। এখন এগুলো আপনি আলটিমেটলি মন্ত্র দিয়ে করতে সরকার পারবেন তো না। ব্যাংকিং খাত বলুন, শেয়ার বাজার বলুন, তারা তো সেটাকে পুনরুদ্ধার করার জন্য বেশ কিছু দৃশ্যমান ব্যবস্থাও গ্রহণ করেছে। না, এটার একটাও কাজে হবে না, মানে আপনি কাজে আসবেন। এখানে আলটিমেটলি জিনিসটা পলিটিক্যালি একটা সলিউশনের মধ্যে যেতে হবে। রাজনৈতিক সমাধান ছাড়া এই শূন্যতা পূর্ণ হবে না। আমি যেখানে আসছিলাম সেটা হলো, যখনই পৃথিবীর কোনো একটা জায়গাতে এরকম কোনো অবস্থার সৃষ্টি হয়েছে, জি, তখন সেখানে সিজার বা সেখানে সিজারিয়ান শুরু হয়েছে। এবং এখানে এখন যে আইন, এখন এই মুহূর্তে আসলে কোনো সমস্যার চাইতে 1 নম্বর সমস্যা ল অ্যান্ড অর্ডার। এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে যদি আপনাকে রেস্টোর করতে হয়, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে জরুরি অবস্থা জারি না করা পর্যন্ত ডক্টর ইউনূস সাহেব আরও যদি 100 জন উপদেষ্টা নেন এবং আরও 6 মাস চেষ্টা করেন, উনি পারবেন না, ওনার আরও সমস্যা হয়ে যাবে। ফলে এই মুহূর্তে একটা সেকেন্ড দেরি না করে জরুরি অবস্থা জারি করতে হবে এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে ল অ্যান্ড অর্ডার আগে আনতে হবে। এবং ওটা না আনা পর্যন্ত ওনার যে বাকি সংস্কারে যে কর্মকাণ্ডগুলো বা এই যে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ, এই পুরো জিনিসটাই বটমলেস বাস্কেট হয়ে নিশ্চয়ই যাবে। আমরা প্রত্যাশা করি যে আগামীকালকে মাননীয় প্রধান উপদেষ্টার যে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক, এই বিষয়গুলো নিশ্চয়ই বিস্তারিত সেখানে আলোচনা হবে। না, রাজনৈতিক দলগুলো তো তারা তাদের আলোচনা করবে ইলেকশন নিয়ে, স্বার্থ নিয়ে, কিন্তু ডক্টর ইউনূসকে আলোচনা করতে হবে যে তিনি যে চেয়ারটাতে বসে আছে সেই চেয়ারটা সুন্দর রাখে। উনি তো দেশের ড্রাইভিং সিটে বসে আছেন। জি। ধরেন শেখ হাসিনা যদি ঠিক, মানে সে তো মিলিটারিকে বিশ্বাস করতে পারেনি, তিনি যদি দুটো মুনাফিকি না করতেন। প্রথম মুনাফিকিটা হলো, দেখেন না, সে যখন মার্শাল ল জারি করলেন, মানে সরি, যখন কারফিউ জারি করলেন, তখন কিন্তু ছাত্র জনতা সবাই মেনে নিয়েছিল এবং সবাই কিন্তু ঘরে চলে গেছে। কিন্তু মুনাফিকিটি কি হয়েছে, জনতা ঘরে চলে গেছে আর রাতের আধারে গিয়ে সে ব্লক রেড দিয়ে বিভিন্ন বাড়িঘর তল্লাশি করে লোকদেরকে গ্রেপ্তার করেছে। এটা হলো ফার্স্ট মুনাফিকি। দ্বিতীয় যেটা জি। অন্যায় অত্যাচার করছে, এই যে সমন্বয়কদের ধরে নিয়ে ডিবি অফিসে যে কাণ্ড কারখানাগুলো করেছে, এটা যখন পাবলিকলি আসছে, এটা উনি সামাল দিতে পারে। জি, রনি ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাই, আচ্ছা, পরে ঠিক, হ্যাঁ, ফিরে এসে শুনবো অধ্যাপক ডক্টর মতিউর রহমান স্যার। প্রশ্নটি আমি রেখে যাই যে এখনো বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো, বিএনপি সম্মানিত মহাসচিব বলছেন যে আসলে ষড়যন্ত্র চলছে, সেই ঐক্যকে আরও সুদৃঢ় করতে হবে। এখন এই ঐক্য বলতে আসলে কি ধরনের ঐক্য বিএনপি মহাসচিব তার এই ষড়যন্ত্রকে দমন অথবা ষড়যন্ত্র মোকাবেলা করার প্রেক্ষাপটে প্রত্যাশা করছেন, এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান, নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, সংস্কারের রূপরেখা। অধ্যাপক ডক্টর মতিউর রহমান স্যার, যে প্রশ্নটি রেখে যাও, বিএনপি সম্মানিত মহাসচিব বলছেন যে ষড়যন্ত্র চলছে, এটাকে রুখতে হলে আর নিজেদেরকে আরও ঐক্যবদ্ধ করতে হবে। না, আমি ওনার বক্তব্যের সাথে আমি একমত এবং আমার কিছু ব্যক্তিগত কিছু বিশ্লেষণ আছে। এখানে একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে যে ছাত্র জনতার যে বিজয় গত 5 তারিখে, এটি কিন্তু অনেক শহীদদের রক্তের বিনিময়ে বিজয়টি হয়েছে এবং অনেকে এখন পর্যন্ত হাসপাতালে মানে একেবারে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, অনেকে অনেক অঙ্গহানি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ষড়যন্ত্র যে এখনও চলছে না, যেটা আমরা অনেকগুলো সিমটম আমরা দেখেছি। এবং লাস্ট মনে হয় আনসারদের একটা আন্দোলন দেখলাম, যেখানে বলা হয়েছে যে আপনার দাবি পূরণ হওয়ার পরও তারা আসলে সচিবালয় ত্যাগ করছিল না। তো যাই হোক, এগুলো আমরা পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি। আমি মনে করি যে আপনি বিজয় অর্জন করা যতটা কঠিন যেটা হয়েছে বাংলাদেশের এই 15, 16, 17 বছরে, এটি একটি নতুন বাংলাদেশের অধ্যায় সূচিত হয়েছে। এখন এই নতুন বাংলাদেশের অধ্যায় যদি আপনি এটা অব্যাহত রাখতে চান, তাহলে যারা এর সাথে যুক্ত, ওই বিজয়ের সাথে, প্রত্যেকেরই কিন্তু ধৈর্য ধারণ করতে হবে এবং তাদেরকে সহনশীল হতে হবে। এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে তাদেরকে সহযোগিতা করতে হবে, সময় দিতে হবে যৌক্তিক জায়গায়। আর ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র তো আমরা অনেকগুলো ঘটনা আমরা দেখলাম। তার মধ্যে একটা দেখলাম জুডিশিয়াল একটা কু হওয়ার একটা সম্ভাবনা ছিল, যেটা চিফ জাস্টিস যেটা একটা ফুল কোর্ট ডেকেছিলেন, এটা আমরা পত্রপত্রিকা জেনেছি। আমি মনে করি বাংলাদেশ এই ষড়যন্ত্র থেকে
কেবলমাত্র মুক্ত হতে পারে যদি অপরাপর রাজনৈতিক শক্তি এবং রাজনৈতিক দল এবং মানুষের ভিতরে না, যদি এই প্রশ্নটি ঐক্যবদ্ধ একটা জি, চেতনা তবে কাজ ডক্টর করে। মতিউর রহমান স্যার, এই প্রশ্নটি আবার কেন আসলো? দেশ তো আসলে দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো, গণ অভ্যুত্থান হলো, মানুষের অধিকার ফিরে আসবে, কোনো অন্যায় শোষণ অবিচার থাকবে না, কিন্তু সেই জায়গাতে আবার এসেও আমরা ষড়যন্ত্রের এই একটা মন্তব্য বা মুখোমুখির এই ধরনের মন্তব্যের মুখোমুখি আচ্ছা হচ্ছি। দেখুন, একটা দল দীর্ঘ 15 বছর রাষ্ট্র ক্ষমতায় থাকার পর তাদের যে মানে আপনার এই যে নেক্সাস, এটা কিন্তু আপনি 5 তারিখে উনি যিনি পদত্যাগ করে চলে গেছেন, উনি কি সবাইকে নিয়ে যেতে পারছেন, বা উনি কি সবগুলো যে সেট আপ এগুলোকে আপনি পরিবর্তন করতে পারছেন? বর্তমান যে অর্থনৈতিক সরকার সেটা করতে পেরেছে? আমি মনে করি না। আমি মনে করি এখনো পর্যন্ত ওই পুরনো চাদরের মধ্যে আমরা কিন্তু রয়ে গেছি। কিছু কিছু জায়গায় হয়তো পরিবর্তন দৃশ্যমান হয়েছে, বাট পুরোটা এখনো পরিবর্তন হয় না, এবং তার সিমটম আমরা লক্ষ্য করেছি। এটা আমার মনে হয় সকল রাজনৈতিক সচেতন ব্যক্তি সেটা লক্ষ্য করেছে। সেই কারণে দৃষ্টিভঙ্গি থেকেই আমার মনে হয় যে বিএনপি মহাসচিব এই কথাটি বলেছেন। আরেকটি জিনিস হচ্ছে যে আপনি মানে ভয়ের জায়গাটিকে আমি একটু যদি বোঝার চেষ্টা করি, ডক্টর মতিউর রহমান স্যার, ভয়ের জায়গাটি কি ওইখানে? তো সেটি তো থাকতেই পারে, আপনি বিচার বিশ্লেষণ করবেন, নাকি দ্বিতীয় আরেকটি বিষয় বিশ্লেষকরা বলছেন যে আসলে ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানে যে সমস্ত রাজনৈতিক দল বা শক্তিগুলো ছিল সেখানেও একটা কোনো আছে কিনা? দেখুন, আমি এখানে তৈরি হিসাবে আমি এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে ছাত্র জনতা, ছাত্রদের প্রথম যে ইস্যু কোটা সংস্কার, এই আন্দোলনের সাথে যদি রাজনৈতিক শক্তিগুলো যুক্ত না হতো, জি আমার মনে হয় যে এটা কতটা সফল হতো আমার ব্যক্তিগত সন্দেহ আছে, নাম্বার 1। জি নাম্বার 2 হচ্ছে দীর্ঘ 15-17 বছর বিএনপি এবং অপরাপর সকল রাজনৈতিক দল, বিশেষ করে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি, তারা কিন্তু দীর্ঘদিন আন্দোলনের মধ্যে ছিল, এবং এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে মানুষের ভিতরে, আমি যদি এভাবে বলি যে একটা মানে এই যে আপনার রুটি সেঁকার যে তা থাকে, এটা কিন্তু গরম ছিল, আপনি শুধু ম্যাচের কাঠিটা এখানে ধরাই দিয়েছেন। এইটা শিক্ষার্থীদের এই আন্দোলনটা সেই ভূমিকাই পালন করেছে। সুতরাং এটি মানুষের মধ্যে এই ক্ষোভ এবং তাদের ভেতরে যে অনাস্থা, অবিশ্বাস, এটা কিন্তু দীর্ঘদিনের। ফলে এই জিনিসটা তখনই কিন্তু আউটবাস্ট হয়েছে। এখন সেক্ষেত্রে আপনি এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আমি আগেই বলেছি যে তারা স্ব জায়গায় তারা প্রতিষ্ঠিত এবং যোগ্য, অভিজ্ঞ, কিন্তু রাজনৈতিক সমর্থন থাকলেও রাজনৈতিক কাঠামোর যে শক্তি, এটা কিন্তু তাদের হাতে নেই। যেটা রনি ভাই বলার চেষ্টা করেছেন যে এই জায়গায় সার্বিক নিরাপত্তা, রনি ভাই তো নির্দিষ্ট পয়েন্ট উল্লেখ করে তিনি বললেন, আপনি বলছেন সার্বিক নিরাপত্তা যদি আপনি নিশ্চিত করতে না পারেন, তাহলে সেক্ষেত্রেই একটা শঙ্কা কিন্তু থেকে যায়। আমার মনে হয় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার যেরকম একটা পদক্ষেপ নেবেন, এবং সকল রাজনৈতিক শক্তি, দল এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবেন, এবং সেটি আমার মনে হয় যে আগামীকালের যে ডায়লগ, সেখান থেকে এই জিনিসগুলো তাহলে আমার মনে হয় জনগণের একটা স্বস্তি আসবে। আর যে কথাটা বিচ্ছিন্ন হবে কিছু ঘটনা, যে কথাগুলো আমি বলতে চাই, সেটি মনে হয় স্ব রাজনৈতিক দলের একটা ন্যারেটিভ ইতিমধ্যেই মানে প্রচার করা হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে। এবং আমি মনে করি যে আজকে প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ার সাথে যারা যুক্ত, বিগত দিনে অনেকে হয়তো অনেক ভয়ের কারণে অনেক কিছু প্রকাশ করতে পারে নাই, বাট আজকে তো সেই সংখ্যাটা নাই। সুতরাং আমি মনে করি যে মিডিয়ার এখানে বড় একটা ভূমিকা রয়েছে। ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া যারা এই কাজের সাথে যুক্ত, সেগুলো তারা প্রকাশ করবে। আরেকটা জিনিস একটু বলে নিই, সেটা হচ্ছে যে আপনার যারা এর সাথে যুক্ত, সে যে রাজনৈতিক দলের সাথেই থাক না কেন, এটা প্রকাশিত হলে আমি মনে করি স্ব রাজনৈতিক দল এই ব্যাপারে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। তাহলে কিন্তু এই জিনিসগুলো এক্সাম্পল যদি আসে, কিন্তু লাস্ট যে কথাটা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, যেটা আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে করি, যে বিএনপি এই যে একটা রাজনৈতিক দল বলেছেন যে 80% বিএনপি ইতিমধ্যে দখল করেছে, বাদ বাকি আমি নাম উল্লেখ মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। দেখুন, এই ন্যারেটিভগুলো আগেও কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, বিএনপি যেহেতু একটা বড় রাজনৈতিক দল এবং জনসমর্থিত একটা রাজনৈতিক দল, তার বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু দীর্ঘদিন যাবৎ চলেছে। বর্তমান সময় যেটি আসছে, সেটি হচ্ছে আমি মনে করি যে প্রধান দুই নেত্রীর এই নির্দেশনার পরে যদি বিএনপির কোনো জায়গায় ব্যর্থ হয়, নিশ্চয়ই এটা কঠোর ব্যবস্থা তারা নেবেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু জিনিস ছড়ানো হচ্ছে যে বিএনপির লোকগুলো এই কাজগুলো করছে। আমি মনে করি যে এই ন্যারেটিভটা কিন্তু কোনো একটা বিশেষ উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে বলে আমি মনে করি। এই রনি ভাই যে বিশেষ উদ্দেশ্যের কথা বললেন গুজব ছড়ানোর পেছনে, এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্নে যে রাষ্ট্র সংস্কারের সাথে প্রশ্নে আমাদের যে অন্য রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে, বিদেশ নীতি অথবা পররাষ্ট্রনীতি যেভাবে আমরা বলি, সেই প্রসঙ্গে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারতের সাথে সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গগুলো করলে নানাভাবে নানা আলোচনা আছে, আপনিও আলোচনা করেছেন। সংস্কারের প্রশ্নে প্রতিবেশী দেশ হিসাবে বা বন্ধু রাষ্ট্র যেভাবে আমরা বলি, সম্পর্কের ধরনটা কেমন হওয়া উচিত?
এখন আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে কূটনীতি, পার্শ্ববর্তী রাষ্ট্র সব কিছু বাদ দিয়ে হয় কি, আপনার কাছে যখন একটা রেডি মডেল থাকে সেই মডেলটা অনুসরণ করাটাই বুদ্ধিমানের কাজ। আমাদের এখানে শেখ হাসিনার যে পতনটা একেবারে শ্রীলঙ্কার মতো হয়েছে, হুবহু শ্রীলঙ্কাতে যেভাবে পালিয়েছে রাজাপাকসে, যেভাবে তার প্রাসাদ দখল করেছে একেবারে হুবহু। এবং এই জিনিসটা যে হবে 1 বছর আগের থেকে কিন্তু পুরো দেশ জাতি বারবার বলছে যে বাংলাদেশ শ্রীলঙ্কা হবে, যেটা আওয়ামী লীগ সরকার বারবার অস্বীকার করেছে রাইট, সেটা বা এড়িয়ে গিয়েছে। জি, এখন যেহেতু শ্রীলঙ্কার মতো ঘটনা ঘটেছে এবং শ্রীলঙ্কা পৃথিবীর মধ্যে একমাত্র দেশ যেটা খুব দ্রুততম সময় এটাকে রিকভার করেছে, চমৎকারভাবে রিকভার করেছে। কাজেই আমি মনে করি যেহেতু আমাদের এই ঘটনাটা ঘটেছে শ্রীলঙ্কার মতো, তাদের অর্থনৈতিক সমস্যা ছিল, তাদেরও শেখ হাসিনার মতো এরকম একটা ছিল। আর যে ভদ্রলোক আসছে সে দেখা গেল সেই রাজাপাকসেরই একজন বিশ্বস্ত লোক, তারপরে যোগ্যতম লোক। তা আমরা এখন ঠিক এশিয়া নয়, পৃথিবীর একজন নামকরা ব্যক্তিকে পেয়েছি এবং যার যোগ্যতার সম্পর্কে আমাদের যে বিশ্বাস এটা হিমালয় সম, এতে কোনো সন্দেহ নেই। তা এখানে শুধুমাত্র ঘটনা হলো যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেরি করলেই আমরা সবাই বিপদগ্রস্ত হব, সরকার সহ। আমি মনে করি যেখানে শ্রীলঙ্কা মডেলটা, শ্রীলঙ্কা খুব দ্রুত কি করে সে ল অ্যান্ড অর্ডার আনলো, ইকোনমিক অবস্থা ফিরিয়ে আনলো, সব মিলিয়ে এই জিনিসগুলো অনুসরণ করা যেতে পারে একটা। কিন্তু এখন যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে সেই ব্যবস্থাগুলোর সাথে শ্রীলঙ্কার যে ব্যবস্থাগুলো নিয়েছে সেটার কিছু তো সাদৃশ্য আছে না। এখানে মূল ব্যাপার হলো, যেমন আপনি যদি বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক সময়ের গভর্নর যে কথাগুলো বলেছে, ইটস গুড, ব্যাংকের বোর্ডগুলো করা হয়েছে, কিন্তু আমরা যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আসছে এটা আলটিমেটলি কোনো ফলাফল আসবে না। ইটস লুক গুড, দেখতে সুন্দর, শুনতে খুবই সুন্দর, কিন্তু ফলাফলটা ভালো আসবে না। এখানে সবার আগে শুধুমাত্র 1 নম্বর সমস্যা, যেমন আপনার শরীরে যদি জ্বর আসে, ডাক্তাররা সবার আগে বলে যে আগে জ্বরটা নামান, তারপরে অন্য যত রকম ক্যান্সার হোক, যা কিছু হোক, ওইগুলো ট্রিটমেন্ট পরে, আগে জ্বরটাকে কন্ট্রোলে নিতে হবে। তো এখন আমাদের দেশের 1 নম্বর সমস্যা হলো আইন শৃঙ্খলাটাকে একটা স্টেবল অবস্থায়, বিশ্বাসযোগ্য অবস্থায় এবং নির্ভরযোগ্য অবস্থা আনতে হবে। এবং এই কাজের জন্য যা যা করা দরকার ছাত্ররা করবে, জনগণ করবে, আমরা সরকারকে সহযোগিতা করব। এটার সঙ্গে পলিটিক্যাল ডায়ালগ, এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে পূর্ণ মাত্রা আগে স্বাভাবিক অবস্থা নিয়ে আসা বা স্বাভাবিক অবস্থা বলতে আমরা সেই জায়গাতে ঘাটতিগুলো কি? বেশ কিছু তো কার্যক্রম আমরা দেখছি, আপনি যদি বলেন যে এই জায়গাগুলোতে আরো বেশি মনোযোগ হওয়া প্রয়োজন। না না, এখানে মনোযোগের পুরো ব্যাপার না। আমি কি হচ্ছে, আমি রাস্তায় পুলিশ দেখতে চাচ্ছি, অ্যাক্টিভ পুলিশ দেখতে চাচ্ছি। জি, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি চাচ্ছি আমার মনের মধ্যে কোনো ভয় থাকবে না। কোনো সমস্যা হলে আমি পুলিশকে ফোন করব, রাজনৈতিক নেতাদের ফোন করব, প্রভাবশালী লোকদের ফোন করব, আমার সমস্যা 1 মিনিটের মধ্যে সমাধান হয়ে যাবে। এভাবেই তো আমরা দেখেছি। এমনকি মুক্তিযুদ্ধের সময় 9টা মাস আমাদের দেশ যুদ্ধ করেছে, লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে। তো ইট ওয়াজ এ হিউজ ক্রাইসিস, 30 লাখ শহীদ, 2 লাখ মা বোনের ইজ্জত, যেখানে একটা 9 মান্থ কন্টিনিউয়াসলি সশস্ত্র যুদ্ধ। তো এটাও তো বাঙালি ফেস করেছে। করার পর দেখেন আমরা যে স্বাধীনতাটা লাভ করেছি সেটা কিন্তু আমরা খুব বেশি দিন উপভোগ করতে পারিনি। 1 বছরের মধ্যে কিন্তু পুরো 73 সালের শেষ মধ্যে এটা কিন্তু বুমেরাং হয়ে গেছে। 74-এর ফার্স্টে সারা বাংলাদেশ। এর কারণটা হলো তখনকার আওয়ামী লীগের নেতৃত্ব, এই বঙ্গবন্ধুকে আমরা বলি বিশাল পাহাড়ের মতো তার জ্ঞান, ইত্যাদি তেল মেরে মেরে পাম দিয়ে দিয়ে এমন অবস্থা করে ফেলছে, আলটিমেটলি কিছু হয়নি। ফলে কি হলো, ছাত্রলীগ 2টা ভাগ হয়ে গেল, জাসদ তৈরি হয়ে গেল, রক্ষী বাহিনী তৈরি হয়ে গেল, কোনো কিছুতে কোনো কিছু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তো এখনও যারা গেছে, আমাদের দেশের বেশিরভাগ মানুষের একটা অভ্যাস হলো সুযোগ পেলে খেলে পাম দেবে, যাদের ক্ষমতা আছে তাদেরকে বাতাস দিতে থাকবে, আর তেল নিয়ে সবসময় ঘুরে পিছনে সবারই চারিপাশে তেলের ড্রাম থাকে, ও মুখ খোলা থাকে, কার মানে কোন জায়গায় তেল মারবে, তেল মারার জন্য বেশিরভাগ লোক উপস্থিত। আপনি দেখেন এই যে হরপ্রসাদ শাস্ত্রী এটা লেখা লিখছে তৈলমর্দন। আমি অন্য কোনো সাহিত্যে আমি যতটুকু পড়ছি এইরকম কোনো রচনা আমি কোথাও দেখিনি যেটা বাংলার সাহিত্যে আছে, যে আমরা যেভাবে তেল মারি। এখন দেখেন আমাদের মধ্যে জামাতের আমিরের চেহারার মধ্যে কি অলি অলি ভাব আছে, তারেক রহমান সাহেবকে কিভাবে খুশি করা যাবে, মির্জা ফখরুলের মনের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, আসিফ নজরুল সাহেব থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদের সম্পর্কে একটা শব্দ করবেন, আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে একটা সাইবার যোদ্ধা, নিজ নিজ জায়গা থেকে তাদের সর্বোচ্চ যে প্রচেষ্টা বা চেষ্টা আমি তাদেরকে নিয়ে কোনো কথা বলছি না, বি কুল।
আমি বলছি যে আমাদেরই মধ্যে এই সামাজিক মাধ্যমে 2 দিন আগে শেখ হাসিনাকে আম্মা ডাকা আর বঙ্গবন্ধুকে আব্বা ডাকা যে গ্রুপে, এদের কাছে কথা বলে আপনার কল্লা নামিয়ে ফেলতো, এরকম আবার আরও গ্রুপ তৈরি হয়ে গেছে। আগে যেমন শেখ হাসিনা বঙ্গবন্ধু জয় পুতুল, তা এখন দেখা গেছে যে তারা বিএনপির 10 জন লোক সম্পর্কে কথা বলা যাবে না, জামাতের 10 জন লোক সম্পর্কে কথা বলা যাবে না, ছাত্রদের 10 জন লোক সম্পর্কে কথা বলা যাবে না, ইউনূসের 10 জন, এইভাবে দেখা গেল আমরা দেবতার আসনে শেখ হাসিনা জমানায় যেমন 5 জন দেবতা ছিল, এখন 500 দেবতা হয়ে গেছে। এখন এই 500 দেবতার সম্পর্কে যদি আপনি কোনো রকম একটা নেতিবাচক কথা বলেন, মুহূর্তের মধ্যে আপনার 14 গোষ্ঠী উদ্ধার করবে সামাজিক মাধ্যমে, পত্রপত্রিকা আসবে, মামলা দিবে, মোকদ্দমা দেবে এবং আপনার বাড়িঘর তল্লাশি করে আপনার জীবন তছনছ করে ছেড়ে দেবে। জি। তো এই জায়গাটা থেকে আমরা মুক্তি চাই। শেষ মন্তব্য এখনই শুনছি না, পরে আরো একবার শুনবো। তবে ডক্টর মতিউর রহমান কি বলবেন? আমরা শেষের দিকে শেষ মন্তব্য বিষয় আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আগামীকালকের যে আলোচনা, এটাকে আরও একটু ফোকাস করতে চাই। কি আলোচনা হওয়া দরকার এবং কি করা দরকার, সেটি গোলাম মোল্লা রনি ভাই নির্দিষ্ট করে অনেকগুলো বিষয় উল্লেখ করলেন। আপনি কোন কোন বিষয়গুলোকে ফোকাস করতে চান? ধন্যবাদ আপনাকে। আসলে আগামীকাল কোন কোন বিষয়ে আলোচনা হবে রাজনৈতিক দলগুলোর সাথে, আসলে সেটা তো আমরা সুস্পষ্ট এখনো বলতে পারবো, বাট আমরা অনুমান করতে পারি যে নিঃসন্দেহে এটা প্রথমে আগে আমি ইতিবাচক, এবং দ্বিতীয় কথা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে বর্তমান সরকারের একটা ডায়ালগ, এটা খুবই প্রয়োজন বলে আমি মনে করি। আমার মনে হয় যে সেই জায়গাতে হয়তো অনেকগুলো বিষয় আসবে, এই নিরাপত্তার কথাটাও আসবে সেখানে আলোচনায়, এবং পূর্ববহত নির্বাচন সংক্রান্ত একটা রোড ম্যাপের কথা, যেটা আমরা বক্তব্য শুনেছি। আমি এর সাথে রনি ভাই যে কথাগুলো বলছেন আমি তার সাথে একমত, এবং আমি একটু যুক্ত করতে চাই এখানে। সেটি হচ্ছে এরকম, এই তেল মারার যে অভ্যাসটা, এটা তো আমাদের একটা সংস্কৃতির মধ্যে খুশি করার প্রবণতা বেড়ে গেছে, এবং এটি আমার ধারণা যারা তেল মারেন বা তেল দেন এবং যারা নেন, উভয় মনে এই ব্যাপারে অভ্যস্ত। আমাদের একটা সংস্কৃতির একটা পার্ট। আমার মনে হয় এই জায়গার থেকে খুব ওভারনাইট যে আমরা পরিবর্তন করতে পারবো তাও নয়, তবে প্রধান যাদেরকে তৈলমর্দন করেন তারা যদি সতর্ক থাকেন, নিঃসন্দেহে জনগণ সে জায়গাতে অবশ্যই তারা খুশি হবে, এবং জনগণ আসলে চায়ও না। জনগণ আসলে চায় বৈষম্যহীন যে কথাগুলো দিয়ে যাত্রা শুরু হয়েছে, যেটা মহান মুক্তিযুদ্ধ এবং বর্তমান যে ছাত্র জনতার যে আন্দোলন, সেখানে আসলে মানুষ চায় যে মানবিক একটা বাংলাদেশ, যেখানে বৈষম্যহীন একটি বাংলাদেশ, যেখানে এক ধরনের নীতি নৈতিকতা এবং মূল্যবোধের একটা বাংলাদেশ, যেখানে একটি গণতান্ত্রিক ব্যবস্থার একটি বাংলাদেশ, যে ব্যবস্থায় আসলে প্রত্যেকটি মানুষ তার স্ব জায়গা থেকে তার ভূমিকা রাখবে। তো আমি এই প্রসঙ্গে যেটা রনি ভাই জানেন, আমি ধরনের এই যে গত 15 বছরে যারা গুম খুনের শিকার হয়েছেন তাদের পরিবারগুলো বিচারের দাবিতে কিংবা তাদের স্বজনকে ফিরে পাওয়ার জন্য আজকে যে তারা একত্রিত হলেন, সেই জায়গাটিও আমরা বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। না, এখানে একটু কথা বলিনি, সেটা হচ্ছে যে আপনিও জানবেন, রনি ভাইও জানবেন, সেটা হচ্ছে আমরা সবাই জানি প্লেটো উনি একটা বিখ্যাত তার যে বই যে রিপাবলিক, সেখানে কিন্তু আজ থেকে 3000 সাড়ে 3000 বছর পূর্বে কিছু মন্তব্য করেছেন। উনি জাস্টিসের কথা বলেছেন, এবং সেখানে বলা হচ্ছে অনেকে বলছেন যার যেটা প্রাপ্য তাকে সেটা প্রদান করা, কিন্তু উনি একমত হন নাই। উনি এর সাথে যুক্ত করেছেন যোগ্যতা অনুযায়ী যার যেটা প্রাপ্য সেটা দেওয়া। এখন আমার কথা, তেল আপনি মারেন, কিন্তু সেটা যোগ্যতা অনুযায়ী মারেন। আপনি তো এলোপাথারি তেল মারে কাউকে খুশি করতে গেলেও তো খুশি হবেই। এই জায়গাগুলো দেখেন 3000 বছর যেগুলো সে প্রেডিকশন করছে, সেগুলো আজকে আমরা সমাজে বা রাষ্ট্র ব্যবস্থা দেখছি। আপনি যেটা বলছেন যে আজকেও এই যে গুম খুন যারা হয়েছেন, দেখুন এটি খুবই একজন মানুষ হিসেবে, একজন বিবেকবান মানুষ হিসেবে, ছোট্ট একটা বাচ্চা যখন তার বাবাকে আজকে 12 বছর আগে হারিয়েছে, এবং তার কাছে আপনার কি কোনো উত্তর আছে? নাই। আপনি যদি বাবা হন, আপনার সন্তান যদি এটা আকুতি করে, আমি মনে করি যে এদেরকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তাদেরকে অবশ্যই, কারণ এটা তো এই দানব সরকারের মানে রোষানলে পড়েই তারা আজকে হত্যার শিকার হয়েছে। এবং একটা সময় ছিল যে আমরা দেখেছি যে গুলি করতো, অথবা হয়তো মারাও যেত, অথবা জেল জুলুম হতো, কিন্তু তারা নিখোঁজ হয়ে যাবে, এটা কিন্তু আসলে কখনো আমরা দেখি না। এটা জাস্ট বিগত দিনে আমরা দেখেছি। এই সংস্কৃতি নতুন করে সংযোজন হয়েছে। আমরা এটার পুনরাবৃত্তি চাই না। আমরা চাই যখনই অপরাধ এবং এখনো যারা নিখোঁজ রয়েছে তাদেরকে উদ্ধার করা এবং এই পরিবারগুলোকে সহযোগিতা করা। এখানে একটা জিনিস দেখেন, আমি কিন্তু একটা হচ্ছে অপরাধ আর একটা হচ্ছে আমার ভুল। তার মানে আমি কাজ করতে গেলে আমার ভুল হতে পারে। আমি ধরে নিই যে রাজনৈতিক সরকারের হতে পারে, অথবা অন্তর্বর্তীকালীন সরকারও হতে পারে, কিন্তু অপরাধটা ভিন্ন জিনিস। কারণ অপরাধ কিন্তু আমার যে উদ্দেশ্য নিয়ে সেটা করা হয়। আমি মনে করি, ধরেন আমি বললাম যে আমি খুব সৎ মানুষ, আমি সবসময় ভালো কাজ করব, এটা আপনার বিশ্বাস করার দরকার নেই। আপনি আমার কাজ দেখবেন যে আমি আসলে কাজটা কি করছি। কারণ আপনি রাজনৈতিক আদর্শ নাই এরকম ব্যক্তি বাংলাদেশে আপনি তো খুঁজে পাবেন না। কিন্তু কথা হচ্ছে যে ওনাকে যখন একটা দায়িত্ব দেওয়া হবে, উনি ওই সিস্টেমের ভিতরে গিয়ে কাজটি সঠিকভাবে করছেন, কিন্তু দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের সিস্টেমগুলোই তো ধ্বংস হয়েছে। আপনি যদি এই সিস্টেমগুলোকে
মানে এটা যদি আপনি Recovery ঠিক করা, করতে ঠিক রিকভারি করা, না করতে সংস্কার পারেন, করা, reform তাহলে আপনি করা, জি। যত ভালো মানুষকে ওখানে নিয়ে যাবে বসেন না কেন, ওর মধ্যে ওই যে বলেছে তেলের একটা মহোৎসব এখানে চলবে। আমার মনে হয় যে এগুলোতে আমি নাগরিক হিসেবে ওভারনাইট সবকিছু যে স্বাভাবিকভাবে প্রত্যাশিত হবে একেবারে আমি এটা মনে করি না। বাট আমাদের মৌলিক জায়গাগুলোতে জনগণের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা সেটির জন্য একটা প্রতিফলন থাকে। সংবিধান বা আইনজ্ঞ যারা আছেন, বাংলাদেশে এত আইন পাশ হয়েছে যেগুলো কিন্তু অনেক পৃথিবীর উন্নত দেশের ক্ষেত্রেও আপনি দেখবেন যে অনেক কিছু নাই, কিন্তু আমাদের প্রয়োগ নাই। ফলে হচ্ছে কি, জনগণের সাথে এর প্রায়োগিক যে দিকটা, আমি যে বেনিফিশিয়ারি হব বা আমি যে জায়গায় কিছু পাবো সেই জায়গাতে আমি হতাশ সেই হয়ে যাচ্ছি। জায়গাটা আমাদের আমরা হতাশ হতে ওই হচ্ছে। জায়গাগুলো দেখতে জি, চাই। সুযোগ পেলে এবং- আরো Exactly. একটা শুনবো গোলাম মোল্লা রুটি ভাই। আমাদের আইন আছে, প্রয়োগের জায়গাটাতে একটা বড় ঘাটতি। পাশাপাশি এই সূত্র ধরে এই যে গুম খুনের বিচারে যে আয়নাঘর থেকে এখন আবার বায়নাঘর দেখছি, বিভিন্ন জন দাবি দেওয়া নিয়ে যে হাজির হচ্ছে, এটাও আরেক ধরনের কি নেপথ্যে কি ঘটনা আছে সেটি নিয়ে অনেকে কথা বলছেন, কি বলবেন? না, আমি দাবি দেওয়াটাকে আসলে পজিটিভ মনে করি। হয় কি, এই দাবিগুলো আগেও ছিল, বিএনপির জামানাতেও ছিল, আওয়ামী লীগের জামানাতেও ছিল, তো তাদেরকে দমিয়ে রাখা হয়েছে। কিন্তু আনসার যে সর্বশেষ সচিবালয় যে ঘটনাটা তাদের সৃষ্টি দাবিও করলো, পুরনো, তাদের দাবিও অনেক পুরনো, প্রথম পুরনো। এখন যে ঘটনাটা ঘটেছে এটার সঙ্গে চক্রান্ত না করে দাবিগুলো তাদের পুরনো দাবি। দ্বিতীয় যে বিষয়টা হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে এই দাবিগুলো চেয়েছে, জি, ইট মিনস তাকে বড় মনে করেছে, দাতা মনে করেছে, সে পারেন, এটা তো তাকে সম্মানিত করেছে। আমার কাছে যদি কেউ কোনো জিনিস চায়, ইট মিনস আমি দিতে পারি, তো এখানে তো খারাপ কিছু না। কিন্তু মাত্র সরকার শপথ নিল না, কয়েকদিন না, হলো, শপথ- এর মধ্যেই দাবি দেওয়া নিয়ে না, না, হাজির সেটা না, হওয়ার সেটা যে সরকার- জায়গাটি, সরকারের প্রধানও তাকে- কিন্তু সেটি বলেছে। সরকারকে শপথ নিতে কে বলেছে? তারা তো আসছে আমাদের দাবি দেওয়া পূর্ণ করার জন্য, করার জন্য। এটাকে তো হ্যান্ডেল করার মধ্যেই তাদের মহত্ব। এখন আনসাররা বিদ্রোহ করেছে, যদি এর চেয়েও খারাপ কিছু হয়, সেটা যে যত ট্যাক্টফুলি সুন্দরভাবে নিষ্পত্তি করতে পারবে, ওর মধ্যেই তো তার রাষ্ট্রনায়কত্ব। এখানে রাজনীতিতে এরকম হাজারো সমস্যা, যারা আমাদের স্বাধীনতার পর থেকে আছে, কারো পথ কিন্তু একবারে প্রাসাদে বসে বসে সুন্দর করে খাবে দাবে, ঘুমাবে, হাত পা টিপবে, ঠিক এর মধ্যে সীমাবদ্ধ নয়। হাজারো রকম সমস্যা, চক্রান্ত। আমাদের এই দেশে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, এরপরে আরও অনেকগুলো পলিটিক্যাল হত্যাকাণ্ড ঘটেছে। তো যার জন্য এটা এত সহজ জিনিস নয়। তো এখানে হবে, এবং এইগুলোর মধ্যেই যারা শ্রেষ্ঠতা দেখাতে পারবেন তাদেরকে আমরা মেনে নেব। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের এখানে কিন্তু নোবেল লরিয়েট সুসিকেও কিন্তু পশ্চিমারা বসিয়েছিল। জি, তো বসিয়েছিল বহুদিন, মানে তাকে নোবেল পুরস্কার দিয়ে তাকে প্রমোট করে। তারা করে কি, যেমন মালালা ইউসুফজাইকে এখন তৈরি করা হচ্ছে পাকিস্তানের জন্য, জি, আগামীতে করা। তো এরকম পশ্চিমারা করে কি, তাদের বিভিন্ন লোককে টার্গেট করে তারা, আপনি দেখেন এই যে একজন আদিলুর রহমান সাহেব, এখন দেখেন অনেক দিন যাবৎ আপনি দেখেন সারা বাংলাদেশে বলা হয় ডক্টর কামাল সাহেবের মেয়ে ব্যারিস্টার সারা, টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে সে বিশ্বের 100 জন প্রভাবশালী মহিলাদের মধ্যে একজন। আচ্ছা, এখন বলেন তো, বাংলাদেশের কোথাও গিয়ে যদি বলেন যে বাংলাদেশের একজন প্রভাবশালী মহিলা, ঘোড়ায় হাসবে। কিন্তু কিন্তু ডক্টর পশ্চিমারা, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার যারা দায়িত্ব পালন করছেন, তারা তো জনতার আবেদনের প্রেক্ষাপটে, ছাত্র জনতার আবেদনের প্রেক্ষাপটে তারা দায়িত্ব আমি পালন করছেন। মানে ফার্স্ট থিং হলো, যেগুলো নিয়ে অনেক বিতর্ক করা যেতে পারে, ফার্স্ট থিং হলো তারা এসেছেন উইথ এ গুড মটো, তারা সেবা করতে চান, সবাইকে ভালো রাখবেন, তারা ভালো রাখবেন, ভালো কিছু দেবেন, তাদের ভিতরে সেই যোগ্যতা আছে এবং তারা সেই আকাঙ্ক্ষা করছেন। নচেত যদি তাদেরকে বলা হতো কিন্তু তাদের যোগ্যতা নাই, আত্মবিশ্বাস, তা আসতেন না। তারা আসছেন তখনই যখন এই যে বাংলাদেশে এত ক্রাইসিস হচ্ছে, টাকা নাই, পয়সা নেই, এটা কি তারা জানতেন না? তারা অবশ্যই জানেন, তারা তো মানে ইগনোরেন্স না, মানে তারা পুরো বিষয় জানতেন। ব্যাংক খালি ফোকলা হয়ে গেছে, সবাই দাবি দেওয়া নিয়ে আসবে, এরকম সমস্যা হবে, সব জিনিসগুলো তারা জানতেন এবং জেনে শুনে আসছেন। এখন তাদের কোনো ওয়ে নাই, এটাকে তাদেরই নিষ্পত্তি করতে আমরা একেবারে হবে। শেষ লাইনটি শুনবো। শেষ লাইন কি বলবেন? শেষ লাইনটির ব্যাপার হলো যে আমরা বাংলাদেশে যদি তাদেরকে সুন্দরভাবে থাকতে হয়, সব পক্ষের সাথেই থাকে, যেমন একসাথে অনেকগুলো উইন্ডো, যেমন একেবারে প্রথম যেটা আছে, একটার জন্য আর একটাকে বন্ধ করা যাবে না। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা একেবারে এটাকে বুলেট আকারে ইমিডিয়েটলি নিতে হবে, দিস দ্য ফার্স্ট প্রায়োরিটি। আর কন্টেম্পোরারি ইকোনমিক রিফরমেশন, রাষ্ট্র নির্মাণের জন্য ছাত্রদের যে আন্দোলন, সেগুলো পলিটিক্যাল দলগুলো যেগুলো চাচ্ছে, এই সব ডায়ালগই একসাথে চলবে। অসংখ্য ধন্যবাদ। তবে ডক্টর মতিউর রহমান স্যার, একেবারে শেষ মন্তব্য শুনবো, দু এক লাইনের মধ্যে শেষ করবেন দয়া করে। না, আমি রনি ভাইয়ের সাথে একটু সংযোজন করি। সেটা হচ্ছে ক্রাইসিস ম্যানেজমেন্টটাকে আরও মিটিগেট করে ক্যাপাসিটি তাদের মধ্যে তৈরি হওয়া এক। আর আরেকটা জিনিস হচ্ছে যে ওকে, সব সংকটগুলো
আসবে, কিন্তু সেগুলোকে আমি মনে করি যে অগ্রাধিকারের ভিত্তিতে যেগুলো এই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে বেশি গুরুত্ব প্রায়োরিটি দেওয়া। দেওয়া। জি। আর রাজনৈতিক দলগুলোর সাথে ডায়ালগ আমার মনে হয় যে এটি অব্যাহত হবে রাখা উচিত। তাহলে অধ্যাপক ডক্টর মতিউর রহমান এবং গোলাম মানুষের মোল্লা রনি, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।